মায়ের কাছে চড়কে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিল রায়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রায় তো নীলুর সাথে কথা বলছে, আর মিষ্টি বৌদিও কথা বলতে থাকে। জিজ্ঞেস করে নীলুকে নীলু ডাক্তারের পরামর্শ নিয়েছে কিনা, ডাক্তারের কাছে চেক আপের জন্য গেছে কিনা। কিন্তু তখন নীলু বলে না, এখনও যাওয়া হয়নি। মিষ্টি বৌদি বলে, এই ব্যাপারটাকে তুমি ইগনোর করো না নীলু, আর শুরু থেকেই একজন ডাক্তারের পরামর্শ নেওয়াটা দরকার। সব থেকে বড় কথা হচ্ছে বাচ্চাটা কেমনভাবে রয়েছে সেটা জানাটা দরকার, কারণ অনেক সময় প্রেগনেন্সিতে অনেক জটিলতা দেখা যায়। তুমি তো জানো আমার অভিজ্ঞতাটা, সেজন্যই তোমায় বললাম। তখনই নীলু বলে, যাবো করে আর যাওয়া হয়ে ওঠেনি। বৌদি তখন বলে, কেন? সূর্য কি একদিন অফিস ছুটি করে নিয়ে যেতে পারছে না? আর আমার মনে হয় তো অবশ্যই যাওয়া উচিত। নীলু তখন বলে, বৌমণি, সূর্যকে তার দায়িত্ব জ্ঞান সম্পর্কে বোঝাতে হবে না, ও সবটা খুব ভালোভাবেই সামলাতে জানে। তখনই রাই বলে, তাহলে তুই তাড়াতাড়ি ডাক্তারের সাথে পরামর্শ নে, বৌমণি একদম ঠিক কথাই বলেছে। এরপরেই নন্দিতা বলে, ঠিকই তো, আর আমার কাছে কথা হচ্ছে এরকমভাবে ব্যাপারটাকে ফেলে রাখিস না, বুঝলি তো? তুই আমার মেয়ে, তোর ভালো মন্দ সব দেখার দায়িত্ব তো আমারও আছে, তাই না? এর মধ্যেই বাড়ির বেলটা বেজে ওঠে। নীলু তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে হাত মুছে গিয়ে দরজা খুলবে বলে ঠিক করেছে। মনে মনে ভাবতে থাকে, সর্বনাশ করেছে, সূর্য আসলো নাকি, কি জানি বাবা। এরপরই দরজা খুলে দেখে এসেছে ডেলিভারি বয়, আর বলে পার্সেল ছিল, খাবারের পার্সেল। কথাটা শোনার পরেই নীলু চমকে যায়, আর বলে, খাবারের পার্সেল? আমাদের বাড়ি থেকে তো কেউ খাবার অর্ডার করেনি। তখনই ডেলিভারি বয় বলে, মিস রায় খাবার পাঠিয়েছিলেন অনির্বাণের জন্য, তো উনি আবার খাবারটা রিটার্ন করেছে এই অ্যাড্রেসেই, ধরুন। এরপর একটা চিঠিও দেখতে পায়, যেটা দেখার পরেই নীলু ভাবে একটু পড়েই দেখি কি আছে। আর ওখানে লেখা রয়েছে, আপনার থেকে অনেক ভালো হোটেলের খাবার আমি চাইলেই পয়সা দিয়ে আনিয়ে নিতে পারি। আর বেশি কথা বাড়ালাম না, আপনি যে সৌজন্যতাবোধ দেখিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ। আপনি যদি বাড়িতে এসে রান্নাবান্না করে খাওয়াতেন তাহলে আরও বেশি খুশি হতাম। এরপরেই সবাই জিজ্ঞেস করে, কিরে নীলু, কে এসেছে? নীলু তখন বলে, দিদিভাই, আজকাল তোর ব্যাপার তো দেখছি বিশাল বড়। তখনই রাই বলে, খোলসা করে বল না কি হয়েছে। এরপরে সেই খাবারের প্যাকেটটা দেখার পর রাই বুঝতে পেরে যায় গন্ডগোল কিছু একটা আছে। নীলু বলে, আমাদের জন্য খাবার পাঠিয়েছে। বৌমণি তখন বলে, আমাদের জন্য কে আবার খাবার পাঠালো? আমাদের জন্য তো খাবার পাঠানোর লোক নেই, কে পাঠিয়েছে? তখনই রায় বলে, পুরোটা বলে দে না, সবটাই যখন জানিস এরকমভাবে হেয়ালি করার কি আছে? তখনই স্রোত বলে, কি হয়েছে? কিরে মেজদি ভাই, তুই মুখে বলছিস না কেন? রায় তখন বলে, বলবে দাঁড়া স্রোত, বলবে। নীলু বলে, এমন করছিস দি ভাই যেন আমি বানিয়ে বানিয়ে কিছু বলবো। যা হয়েছে সেটাই তো বলবো, আবার বড় বড় কথা বলছিস কেন? তখনই নন্দিতা বলে, কি হয়েছে বলবি তো, তোদের কথা তো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এরপরেই নীলু বলে, আজকাল দিভাই বসের জন্য অনেক কিছুই করছে। বসের জন্য খাবার পাঠিয়েছিল, তা বস না খেয়ে খাবারটা ফেরত দিয়ে দিয়েছে, আর চিঠিতে লিখে পাঠিয়েছে অনেক দামি দামি হোটেলের খাবার উনি চাইলেই অর্ডার করতে পারেন। দিভাইয়ের আজকে কোথাও একটা ইনভিটেশন ছিল না, পুরোপুরি ঢপের চপ। ও আজকে ওর বসের বাড়ি যেত বসকে রান্না করে খাইয়ে দাইয়ে খুশি করতে। হ্যাঁ রে দিভাই, তুই আমাকে একটা কথা বল, তোর নাপাড়াগুলো বুঝি এভাবে পুষিয়ে দিচ্ছিস? তা শুধু রান্না বান্না করে খাইয়ে পোষাচ্ছিস, নাকি অন্য কিছু দিয়েও পুষিয়ে দিচ্ছিস? তখনই রায় বলে, নীলু, মুখ সামলে কথা বল, কীরকমভাবে কথা বলছিস তুই? তোর কি পুরো মাথাটাই পাগল হয়ে গেছে নাকি? নীলু বলে, দেখ, আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম, এবারে বাকিটা তোর কথা। তখনই স্রোত বলে, ওর তো কোনোদিনও কাণ্ডজ্ঞান ছিলই না, কোথায় কি কথা কখন বলতে হয় সেটা জানেই না। এরপরে নন্দিতা রায়কে ঠাস করে চড় মেরে দেয়। রায় তখন বলে, মা, তুমি আমার গায়ে হাত তুললে? নন্দিতা বলে, কি করবো বল, না মারা ছাড়া আর কি কোনো উপায় ছিল? তুই যা বারবারন্ত শুরু করেছিস তাতে এটা করা ছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। এই রকমভাবে তুমি চাকরি করতে যাচ্ছ? তোমার চাকরি করার কোনো দরকার নেই, কাল থেকে তুমি চাকরিতে যাবে না, দরকার নেই ইনকাম করার। রায় তখন বলে, এবার থেকে আমি সব কিছু জানিয়েই করব, চাকরিটা আমি ছাড়বো না। তখনই দাদাভাই বলে, কেন ছাড়বি কেন? তোর তো চাকরি ছাড়লে হবে না, তোর তো অনেক টাকা দরকার, তাই না? এই বয়সে এসে এখন বেশি টাকা বুঝে গেছিস। এরপরে নীলু বলে, সত্যি দিভাই, তুই যে এইভাবে বদলে যাবি এটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। রায় তখন বলে,
থাক না, আর কত কানে বিষ ঢালবি মায়ের। এরপর রায়ের চুলের মুঠি ধরে নাচিয়ে দেয় রীতিমতো নন্দিতা আর বলে, বলেছি যখন তুই চাকরিতে যাবি না তো তুই যাবি না, কোনোভাবেই যাবি না। এরপরেই স্রোত বলে, কেন যাবে না? দিদিভাই চাকরিটা নিজের যোগ্যতায় পেয়েছে, কে না কে কি বললো তুমি সেই নিয়ে ধরে বসে আছো মা। শোনো মা, তুমি এই বাড়াবাড়িটা করো না। বৌমনিও বলে যে মা দেখুন এইসব ঠিক না, আজকালকার দিনে কেউ যদি কারোর হাতে রান্না খেতে চায় সেটা কি খারাপ? নন্দিতা বলে, শোনো বৌমা, তুমি এসবের মধ্যে ঢুকো না, আমাকে আমার মেয়েদেরকে শাসন করতে দাও। নীলু বলে, মা তুমি যদি দিভাইকে এর আগে শাসন করতে তাহলে হয়তো আজকের দিনটা দেখতে হতো না। এদিকে খুব মারধর খেয়েছে রাই, আর বুঝতে পারে না কি বলবে, তবে এটা বলে দেয় এবার থেকে সে সব কিছু জানিয়েই করবে। অনির্বাণ ঘরে বসে বসে মেল চেক করছিল, তখনই একটা মেল দেখতে পায়। সেটা দেখার পরেই জগদীশ কাকাকে ফোন করে জিজ্ঞেস করে ট্যাক্স পেমেন্ট করা হয়েছিল কিনা। জগদীশ কাকা বলে, হ্যাঁ ট্যাক্স তো দেওয়া হয়ে গেছিল। অনির্বাণ বলে, কিন্তু হঠাৎ করে একটা মেল এসেছে ট্যাক্স নাকি ডিউ হয়ে রয়েছে। আর তখনই জগদীশ কাকা বলে, কিন্তু আমি তো পাঠিয়ে দিয়েছিলাম, আশা করি আপডেট হয়ে যাবে, অনেক সময় অটো জেনারেটেড মেলও থাকে, তুমি চিন্তা করো না। অনির্বাণ বলে, ঠিক আছে। এরপর ফোনটা রেখে দেওয়ার পরেই রায়ের কথা ভাবতে থাকে আর বলে, খাবারটা পাঠানো কি ওইভাবে ঠিক হলো? শুনেছি ওনার বাড়ির লোকজন একটু অন্যরকম, কি জানি ব্যাপারটা কেমন চোখে দেখলো। আমার সত্যি কথা বলতে গেলে রায়ের জন্য চিন্তা হচ্ছে। এদিকে রাই মন খারাপ করে শুয়ে পড়েছে। তখনই চা বিস্কুট নিয়ে এসেছে স্রোত নিজে আর বলে, দি ভাই দেখ আমি তোর জন্য চা আর বিস্কুট এনেছি, ওঠ খেয়ে নে। কিন্তু রাই তখন বলে, না রে স্রোত, আমি খাবো না, আমার একদম খেতে ইচ্ছে করছে না। স্রোত বলে, জানি মায়ের কাছে বকা খেয়ে মার খেয়ে সমস্ত খাবার খিদে পাওয়ার চান্সই নেই, পেট ভরে গেছে তাই না? কিন্তু আমি জানি এই খাবারটাই তোর এখন সব থেকে বেশি দরকার, ওঠ ওঠ বলছি। এরপরেই রাই তখন জোর করে খাবারটা খাচ্ছে। স্রোত বলে, জানিস তো দিভাই, আমাদের সমাজে এরকম অনেক কিছুই চলে যেটা আমরা বুঝতে পারি না কি করে সামলাবো। এই দেখ না, তোর সাথে তোর বসের একটা নর্মাল সম্পর্ক দেখে মা আর দিদি কেমন করে উঠলো, সত্যি আমার না ভালো লাগছে না। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তোর বস কেমন? তখনই রাই বলে, বস খুব ভালো, আসলে মানুষটা একা একা থাকে তো, মানুষটা খেতে খুব ভালোবাসে, কিন্তু রান্না বান্না সেভাবে কেউ করবার মতো নেই, তাই জন্যই আমাকে ডেকেছিল যাতে আমি ওনাকে রান্না করে দিই। উনি যথেষ্ট মেয়েদেরকে সম্মানও করে, সবাই যেটা ভাবছে সেটা না। স্রোত বলে, তবে আমার একটা কথা মনে হচ্ছে জানিস তো, ওই স্যার না, আমার মনে হয় তোকে ভালোবেসে ফেলেছে আর তার জন্য এই সমস্ত কিছু করছে। রাই তো শুনেই অবাক হয়ে যায় আর বলে, কি বলছিস কি স্রোত? স্রোত তখন বলে, হ্যাঁ রে দি ভাই, আমি একদম ঠিকই বলেছি, আমার এখন এটাই মনে হচ্ছে যে তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে তোর ওই স্যার, সেই জন্যই তোর কাছ থেকে অনেক কিছু বেশি আশা করছে। আর এটা শোনার পর রাই চমকে যায়।